রাইট, আমি মোহাম্মদ রায়ন ইসলাম কাব্য। এইচএসসি 25 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা সাজেশন। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত বছরের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে। আমরা যদি এই সাজেশন ক্লাসটি মনোযোগ দিয়ে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এক্সামে কোন ধরনের প্রশ্ন আসে। তো দেখা গিয়েছে আমরা যখন পরীক্ষা দিতে যাই, তো আমরা অনেকটা ভয়ে থাকি যে পরীক্ষায় কী কোশ্চেন আসবে, আমি কি পারবো। কিন্তু ওই কোশ্চেনটা একটু পর তোমার জুনিয়র অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ যখন ধরবে, তাদের কাছে ইজি মনে হবে। তো তোমাকে পরীক্ষা যাওয়ার আগেই মনে হবে যে আমি যে পরীক্ষাটায় প্রশ্ন দিব, এটা একটু পর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কোনো একটা পাবলিকেশন ছাপাবে, আর আমার জুনিয়ররা এই কোশ্চেনটা নিয়ে হাসি তামাশা করবে, আর এটা কোনো কোশ্চেন হলো। তো ঠিক তেমনিভাবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমরা কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারি। তো আমরা এই ফিজিক্স ফার্স্ট পার্ট সাজেশন, আমি এবং আমার বন্ধু নাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, সে সব অ্যানালাইসিস করে তৈরি করেছি। এটা দেখলে তোমরা একটা ধারণা পাবা কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর থেকে এই ধরনের টপিক বারবার আসে। প্রথম টপিক আমরা যদি এখানে দেখি যে কী আসতেছে, প্রথম কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে হচ্ছে ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধি আমরা জানি r√p² q² 2pq cos আলফা। এখানে ভেক্টর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। যেমন একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি থাকে, তাহলে তাদের লব্ধি কেমন হবে। দুইটা ভেক্টর একটা দিকে কোণে ক্রিয়া করলেই তাদের লব্ধিটা কেমন হবে। দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে তাদের লব্ধি কী হবে। এ ধরনের কোশ্চেন বারবার আসে। এরপর আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কোণ নির্ণয়। আমরা জানি থিটা, যার সাথে থিটা সে নিচে একা। আমি স্লাইড চেঞ্জ করে অবশ্য দেখাবো এরপরে। সেটা হচ্ছে এখানে যদি আমরা দেখি যে কোশ্চেনটা যে আসবে, লব্ধি r= আমরা জানি কি √p² + q² + 2pq cos আলফা। 2pq cos আলফা। এখানে দুইটা ভেক্টর, এটা হচ্ছে লব্ধির সূত্র, এবং থিটা আমরা জানি যে হচ্ছে কোনো একটা ভেক্টর এবং তার লব্ধির মধ্যবর্তী দিক, যার সাথে আমরা থিটা নিই সে নিচে একা। যদি এরকম হয় যে একটা ভেক্টর p আর একটা ভেক্টর q এবং তাদের লব্ধি যদি r হয়, তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আর যে কোনো একটা ভেক্টর আর লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমরা এই থিটাই জানি যার সাথে থিটা সে নিচে একা। তাহলে আমার যদি দুইটা ভেক্টর হয় p এবং q, তাহলে কার সঙ্গে কিউ, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে কিউ এর সঙ্গে থিটা নিচ্ছি, তাহলে কিউ হবে নিচে একা, আর উপরে হচ্ছে কি p sin আলফা প্লাস কিউ cos আলফা। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য না, যে কোনো একটা শিক্ষার্থী যখন কলেজে উঠে সেই ক্লাসটা দেখে বুঝে নিতে পারবে যে একটা অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তো আমরা ভেক্টরে দেখলাম যে লব্ধি, এরপর হচ্ছে ডট গুণ ক্রস গুণ। তো আমরা ক্লাসটা বেশি লম্বা করবো না, এই জন্য হচ্ছে জাস্ট আমি একটু বলে যাব যে আমরা দেখবো যে এখান জায়গা থেকে কোনটা ইম্পর্টেন্ট, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকার শর্ত কী। দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকার শর্ত হচ্ছে এদের যদি ডট গুণফল শূন্য হয়। তারপর দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল থাকার শর্ত হচ্ছে যদি এদের ক্রস গুণফলে শূন্য হয়। তো এই শর্তগুলো থেকে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ আসে। যেহেতু ম্যাথ আসে, তাহলে আমাদেরকে এই ধরনের ম্যাথগুলোও দেখতে হবে, ভেক্টর ডট গুণ আর ক্রস গুণ। এরপর কোণ নির্ণয় তো আমরা দেখলাম। তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, যে দুইটা যদি আমাদের ভেক্টর দেওয়া থাকে আমরা কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা নির্ণায়কটিও বের করতে পারি, আবার এগুলো আমরা ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ দেখছি। নদী নৌকা, যে সোজাসুজি পার হতে ন্যূনতম কোণ কত হবে, তারপর হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, এই কেসগুলো আমাদেরকে অনেক ভালোভাবে দেখতে হবে। তো তোমরা যদি একটু এই স্লাইডটার দিকে তাকাও, তাহলে দেখতে পাবা প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো থেকে যে 24, আচ্ছা এখানে ঢাকা বোর্ড 23, 19, রাজশাহী বোর্ড 24, এগুলো আমরা বোর্ডের শর্ট ফর্মগুলো দিচ্ছি। তো এতবার থেকে আসছে। তারপর হচ্ছে ভেক্টরের ক্যালকুলাসের মাধ্যমে আমাদের কী আছে, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার, এই ভেক্টরগুলো আমাদেরকে দেখতে হবে, যে ন্যাবলা অপারেটর কী। তো এগুলো যদি দেখি, তাহলে মনে হয় না ভেক্টর থেকে আর কোনো প্রবলেম আমাদের জন্য থাকবে।
এরপর আমরা দেখব নিউটনিয়ান বলবিদ্যা, ভরবেগের সংরক্ষণশীলতা, কৌণিক বেগ। এখান থেকে প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তায় বেগ নেওয়ার সময় সর্বোচ্চ কত বেগ থাকতে পারে, একটা গাড়ি কত স্পিডে যেতে পারে। জড়তার ভ্রামক টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রাস্তার ব্যাংকিং, tan θ = v²/rg। এটাই হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স থেকে আমাদের জন্য সাজেশন। কাজ ক্ষমতা শক্তি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা এখানে আমরা হচ্ছে দাগ দিয়ে দেখাই দিছি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলে দিয়েছি যে শক্তির সংরক্ষণশীলতা, অর্থাৎ তোমাকে একটা স্টেপ দেখা থাকে যে একটা গাছ থেকে আম পড়তেছে, তাহলে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, মাঝখানে একটা বিন্দু এবং ভূমিতে পতিত হওয়ার ঠিক আগ মুহূর্তে, এই 3টা বিন্দুতে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতিগুলো প্রমাণ করতে বলে। এগুলা ভাইয়ের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। কাজ শক্তি উপপাদ্য, তারপর কাজের শর্তগুলা, শূন্য কাজ কখন হবে, যখন বল এবং স্মরণের, তাই না, যে আমরা দেখবো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে, তো বলও শূন্য না, স্মরণও শূন্য না, আবার কাজ শূন্য। ধনাত্মক কাজ কখন হয়, ঋণাত্মক কাজ কখন হয়, তো এই পার্টগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। বিভব শক্তি গতিশক্তি, যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হবে। এরপর শক্তির সংরক্ষণশীলতা, একটা হচ্ছে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আমাদেরকে হচ্ছে পাম্পের ম্যাথগুলো করতে হবে, কুয়োর ম্যাথগুলো করতে হবে, ভারকেন্দ্রের স্মরণ করতে হবে। তো মোটামুটি যদি এই চ্যাপ্টার থেকে আমরা এই টপিকগুলো পড়ি তাহলে আশা করা যায় আমাদের জন্য একটা কমন চলে আসবে। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, মহাকর্ষ অভিকর্ষ। তো এখানে ফার্স্ট সূত্র যেটা আছে যে অভিকর্ষ কী, মহাকর্ষ কী, তারপর আমাদের আছে যে কেপলারের সূত্রগুলো পড়তে হবে। দেন অভিকর্ষ স্তরণ, যে উপরে গেলে অভিকর্ষ স্তরণ কমে যায়, মাটির নিচে যদি আমরা যেতে থাকি তাহলে অভিকর্ষ স্তরণের মান কমে যায়। এই জিনিসগুলো আমাদেরকে অনেক ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে যে মহাকর্ষীয় প্রাবল্য বিভব মুক্তিবেগ, যে একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে ভূমি থেকে যদি নিক্ষেপ করা হয় তাহলে সে তার ভূপৃষ্ঠে ফিরে আসবে না। এই টপিকগুলো থেকে ম্যাথ প্রচুর পরিমাণ আসে, তো ভয় পাওয়া যাবে না, জাস্ট টপিকগুলো দেখতে হবে এবং লাস্ট টাইমে একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমরা এতদিন ধরে ম্যাথগুলো করে আসছো, তাহলে আজকের আমার এই ক্লাসটা দেওয়ার অর্থ হচ্ছে যে নিজেকে একটু হচ্ছে কনফিডেন্স রাখা, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা, কনফিডেন্স রাখা, হ্যাঁ, যেন আমি পারবো। এর বাইরে তো কোশ্চেন আসে না, প্রিভিয়াস ইয়ারে এগুলো কোশ্চেনেই আসছে, তাহলে নতুন কোনো কিছু আসবে না, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। এখানে এই দুইটা চ্যাপ্টার, এখানে ক্রস দেওয়ার অর্থ হচ্ছে এগুলো তোমাদের হচ্ছে সিলেবাসে নাই। একটা হচ্ছে সান্দ্রতা ও প্রান্তবেগ, আর একটা হচ্ছে পৃষ্ঠটান। বাট পয়সনের অনুপাত কিন্তু আছে, যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে। এই পয়সনের অনুপাতের রেঞ্জটা সবসময় এমসিকিউতে আসে, ঠিক আছে। এরপর হচ্ছে স্থিতিস্থাপকতা, এটা দেখো কতবার আসছে, ওই যে কোন বস্তু বেশি শক্তি, ইয়াঙ্কের গুণাঙ্ক যার বেশি সে বেশি স্থিতিস্থাপক। একটা রডকে করলে কী হয়, রাবারকে কী করলে হয়, একটা বল প্রয়োগ করলে কার দৈর্ঘ্য বেশি হবে, তো আমরা এটা দ্বারা ব্যাখ্যা করব। এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমাদের মহাকর্ষ অভিকর্ষের সাথে এই টপিকটার একটু মিল আছে, যে পাহাড়ের উচ্চতা। তো আমরা তো জানি যে পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান সর্বোচ্চ, কিন্তু আমরা যত উপরে যাব তত অভিকর্ষ স্তরণের মান কমতে থাকবে, তার মানে জি আপ আমাদের কী হবে, স্মল হবে। তো জি থেকে আমরা টি এর একটা সম্পর্ক দেখব, যেখানে আমরা একটা পাহাড়ের উচ্চতা বের করতে পারব। তারপর শক্তির নিত্যতা, আমরা জানি যখন আমরা দেখব যে একটা বস্তু বিভিন্ন 3টে স্টেজে থাকবে তখন তার হচ্ছে বিভব শক্তি কত হবে, গতিশক্তি কত হবে, তাই না। এই যে আমাদের এইভাবে দেওয়া থাকে, এখানে আমাদের সর্বোচ্চ স্মরণ, এটা হচ্ছে আমাদের বব, এটা হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য। এই ধরনের ম্যাথ তোমরা প্রচুর পরিমাণে করে আসছো ইন্টার লাইফ থেকে। এখন তোমরা হচ্ছে এগুলা লাস্ট স্টেজে এসে একটু প্র্যাকটিস করবা। এই গেল হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি সম্পর্কে মোট টপিক। স্প্রিংয়ের স্পন্দনশীল গতির এগুলো সংজ্ঞাগুলো কখতে প্রচুর পরিমাণ আসে, উদাহরণে বলা হয় যে স্পন্দন গতিশীল বস্তুর একটা উদাহরণ দাও। তো এই চ্যাপ্টারগুলো একটু ভালো করি। সর্বোপরি আমি তো স্লাইডটা তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব, তো তোমরা হচ্ছে এই স্লাইডটা একটু ভালো করে দেখে নিবা, দেখলে তোমাদের একটা ভালো ধারণা হবে। এরপর আমরা আসি যে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। প্রথম টপিক হচ্ছে গ্যাসের সূত্র বলি। আমরা এই একটা চ্যাপ্টার যেটা অনেকগুলোর সাথে মিল আছে, আমরা জানি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্রগুলো আমাদের হচ্ছে পরিবেশ রসায়নে আছে, আবার থার্মোডাইনামিক্সে আছে, আবার আদর্শ গ্যাসে আছে। তো আমি সবসময় সাজেস্ট করবো যে একটা চার্ট করবা, বয়েল চার্লসের সূত্রগুলো এক পাশে রাখবা, লিখে হচ্ছে সুন্দর করে পড়ে ফেলবা, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা করে পড়া লাগবে না। তো আমাদের গ্যাসের সূত্রাবলী পড়বা, দেন গ্যাসের গতিসত্ত্ব, তারপর হচ্ছে হ্রদের গভীরতা, যে একটা বুদবুদ, আমরা তো জানি বয়েলের সূত্র কী বলে, যে পি ইজ প্রফেশনাল টু 1/v। তাহলে কোনো বস্তুর হচ্ছে চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে উপরে চাপ কম, দ্যাট মিনস আয়তন বড়, নিচে চাপ বেশি, তাই না। পানির যত আমরা পানিতে চাপ কত, এইচ রো জি, অর্থাৎ পানির গভীরে যত যাব তত চাপ বাড়বে। তো
তো পানির নিচে যেহেতু চাপ বেশি তাহলে আয়তন কম, তাই একটা বুদবুদ যখন নিচে থাকে তখন ওটার আয়তন ছোট দেখায়, যখন সেটা উপরে আসে তখন তার আয়তন বড় দেখায়। এই হ্রদের বুদবুদ টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা, ঢাকায় বৃষ্টি হবে নাকি কক্সবাজারে বৃষ্টি হবে, হ্যাঁ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এগুলো দেখবা। এই হচ্ছে আমাদের টোটালি ফার্স্ট পেপারের সাজেশন। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে ফার্স্ট পেপারে যদি তুমি এই স্লাইডটা দেখো, এরপর যদি একটু প্র্যাকটিস করো, ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকেই কোশ্চেন আসবে আর ধুমায় ফাটাই দিবা এক্সাম। সকলের জন্য শুভকামনা রইল।